সবাইকে স্বাগত নুপুরের গল্প থেকে। আজ স্ত্রীর পত্র। শ্রীচরণ কমলেশু। আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে। আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি। চিরদিন কাছেই পড়ে আছি। মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি। চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে। তুমি আছো তোমার আপিসের কাজে। শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ, কলকাতার সঙ্গে তোমার তাই। সে তোমার দেহ মনের সঙ্গে এঁটে গিয়েছে, তাই তুমি আপিসে ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ। আজ 15 বছরের পর এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে। তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলাম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগলো, মৃণাল মেয়ে কি না, তাইও বাঁচল। বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত? চুরিবিদ্যাতে জম পাকা, দামি জিনিসের পরেই তার লোভ। আমার মরণ নেই, সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্য এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দূর সম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। দুর্গম পাড়াগায় আমাদের বাড়ি, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয়রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না। সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্য তোমার মায়ের একান্ত জিদ ছিল। নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন? বাংলাদেশে পিলে, যকৃৎ, অম্লশূল এবং কোণের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না, তারা আপনি এসে চেপে ধরে, কিছুতে ছাড়তে চায় না। বাবার বুক দূর দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন। বাবার বুক দূর দূর করতে লাগলো, মা দুর্গা নাম জপ করতে লাগলেন। শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কি দিয়ে সন্তুষ্ট করবে? মেয়ের রূপের উপর ভরসা। কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই। যে ব্যক্তি দেখতে এসেছে, সে তাকে যে দামই দেবে সেই তার দাম। তাই তো 1000 রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে ঘোচে না। সমস্ত বাড়ির, এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল। সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন 12 বছরের একটি পাড়াগে মেয়েকে 2 জন পরীক্ষকের 2 জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্য পেয়াদাগিরি করছিল। আমার কোথাও লুকোবার জায়গা ছিল না। সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে বাঁশি বাজতে লাগলো। তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুদগুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি। রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে গড়তেন, তাহলে ওর আদর থাকতো। কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে গড়েছেন,
তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্য ভীষণ উদ্বিগ্ন ছিলেন। মেয়ে মানুষের পক্ষে এক বালাই। যাকে বাধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠোকর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই। কিন্তু কি করব বলো, তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন। সে আমি এখন ফিরিয়ে দিই কাকে? তোমরা আমাকে মেয়ে জ্যাঠা বলে দুবেলা গাল দিয়েছ। কটু কথাই হচ্ছে অক্ষমের সান্ত্বনা। অতএব সে আমি ক্ষমা করলুম। বাইরে ছিল, সেটা কেউ তোমরা জানোনি। আমি লুকিয়ে কবিতা লিখতুম। সে ছাইপাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি। সেইখানে আমার মুক্তি, সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজ বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করনি, চিনতেও পারোনি। আমি যে কবি সেই 15 বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি। তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে সবচেয়ে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর। অন্দরমহলে সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে। সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই। সেই উঠোনের কোণে তাদের জাবনা দেবার কাঠের গামলা। সকালে বেহারার নানা কাজ, উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত। আমার প্রাণ কাঁদত। আমি পাড়াগাঁয়ের মেয়ে। তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই 2টি গরু এবং 3টি বাছুরি সমস্ত শহরের মধ্যে আমার চিরপরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল। যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়ে ওদের খাওয়াতুম। যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীয়রা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন। আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল। আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল। সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনে যা কিছু বড়, যা কিছু সত্য সমস্ত এনে দিত। তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম। মা যে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারে মা হবার দুঃখটুকু পেলুম, কিন্তু মা হবার মুক্তিটুকু পেলুম না। মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্দর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতুর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল। সদরে তোমাদের একটুখানি বাগান আছে, ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই। আর অন্দরটা যেন পশমের কাজের উল্টো পিঠ। সেদিকে কোনো লজ্জা নেই, স্ত্রী নেই, সজ্জা নেই। সেদিকে আলো মিটমিট করে জ্বলে, হাওয়া চোরের মতো প্রবেশ করে। উঠোনের আবর্জনা নড়তে চায় না। দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে। কিন্তু ডাক্তার একটু ভুল করেছিল। সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহরাত্র দুঃখ দেয়। ঠিক উল্টো। অনাদর জিনিসটাই ছাইয়ের মতো। সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে, কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না। আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না, সেই জন্য তার বেদনা নেই। তাই তো মেয়ে মানুষ দুঃখ বোধ করতেই লজ্জা পায়। আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে। এইতে যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো।
আদরে দুঃখের ব্যথাটা কেবল বেড়ে ওঠে। যেমন করেই রাখো, দুঃখ যে আছে এ কথা মনে করবার কথাও কোনো দিন মনে আসেনি। আতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো, মনে ভয়ই হলো না। জীবন আমাদের কী বা যে মরণকে ভয় করতে হবে? আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে, মরতে তাদেরই বাঁধে। সেদিন যম যদি আমাকে ধরে টান দিত, তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসে সমস্ত শিকড় শুদ্ধ, আমি তেমনি করে উঠে আসতুম। বাঙালির মেয়ে তো কথায় কথায় মরতে যায়, কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি? মরতে লজ্জা হয়। আমাদের পক্ষে ওটা এতই সহজ। আমার মেয়েটি তো সন্ধ্যা তারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল। আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম। জীবন তেমনি করেই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত। আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না, কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অসত্য গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইটকাটের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায়। আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল। তারপর থেকে ফাটল শুরু হলো। বিধবা মার মৃত্যুর পরে আমার বড় জায়ের বোন বিন্দু তার খুড়তুতো ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে, তোমরা সেদিন ভাবলে এ আবার কোথাকার আপদ। আমার পোড়া স্বভাব, কি করব বলো? দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠেছ। সেই জন্য এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো। পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া, সে কত বড় অপমান। দায় পড়ে সেও যাকে স্বীকার করতে হলো, তাকে কি এক পাশে ঠেলে রাখা যায়? তারপরে দেখলুম আমার বড় জায়ের দশা। তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন, কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা, তখন এমনি ভাব করতে লাগলেন যেন এ তার এক বিষম বালাই, যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন। এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তার ছিল না। তিনি পতিব্রতা। তার এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে উঠল। দেখলুম বড় যা সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিদ্যুর খাওয়া পড়ার এমনি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয়, লজ্জা বোধ হলো। তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্য ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে। ও কাজ দেয় বিস্তর, অথচ খরচের হিসাবে বেজায় সস্তা। আমাদের বড় জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না, রূপও না, টাকাও না। আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো। তিনি নিজের বিবাহটাকে এ বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন। সেই জন্য সকল বিষয়ে নিজেকে যতদূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অতি অল্প জায়গা জুড়ে থাকেন। কিন্তু তার এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে। আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটু করতে পারি নে। আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারো খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয়। তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ। বিন্দুকে আমি আমার ঘরে টেনে নিলুম। দিদি বললেন, মেজ বউ, গরিবের ঘরের মেয়ের মাথাটি খেতে বসলেন। আমি যেন ভীষণ একটা বিপদ ঘটালুম এমনিভাবে তিনি সকলের কাছে নালিশ করে বেড়ালেন। কিন্তু আমি নিশ্চয়ই জানি তিনি মনে মনে বেঁচে গেলেন। এখন দোষের বোঝা আমার উপরেই পড়ল। তিনি বোনকে নিজে যে স্নেহ দেখাতে পারতেন না, আমাকে দিয়ে সেই স্নেহটুকু করিয়ে নিয়ে তার মনটা হালকা হলো।
আমার বড় যা বিন্দুর বয়স থেকে 2-4টে অঙ্ক বাদ দিতে চেষ্টা করতেন, কিন্তু তার বয়স যে 14-র চেয়ে কম ছিল না, এ কথা লুকিয়ে বললে অন্যায় হতো না। তুমি তো জানো সে দেখতে এতই মন্দ ছিল যে পড়ে গিয়ে সে যদি মাথা ভাঙতো তবে ঘরের মেঝেটার জন্যই লোকে উদ্বিগ্ন হতো। কাজেই পিতামাতার অভাবে কেউ তাকে বিয়ে দেবার ছিল না, এবং তাকে বিয়ে করবার মতো মনের জোরই বা কজন লোকের ছিল। বিন্দু বড় ভয় ভয় আমার কাছে এলো, যেন আমার গায়ে তার ছোঁয়াচ লাগলে আমি সইতে পারবো না। বিশ্ব সংসারে তার যেন জন্মবার কোনো শর্ত ছিল না, তাই সে কেবলই পাশ কাটিয়ে চোখ এড়িয়ে চলত। তার বাপের বাড়িতে তার খুড়তুতো ভাইরা তাকে এমন একটি কোণও ছেড়ে দিতে চায়নি যে কোণে একটা অনাবশ্যক জিনিস পড়ে থাকতে পারে। অনাবশ্যক আবর্জনা ঘরের আশেপাশে অনায়াসে স্থান পায়, কেননা মানুষ তাকে ভুলে যায়। কিন্তু অনাবশ্যক মেয়ে মানুষ যে একে অনাবশ্যক, আবার তার উপরে তাকে ভোলাও শক্ত, সেই জন্য আস্থা করেও তার স্থান নেই। অথচ বিন্দুর খুড়তুতো ভাইরা যে জগতে পরম আবশ্যক পদার্থ তা বলবার জো নেই, কিন্তু তারা বেশ আছে। তাই বিন্দুকে যখন আমার ঘরে ডেকে আনলুম, তার বুকের মধ্যে কাঁপতে লাগলো। তার ভয় দেখে আমার বড় দুঃখ হলো। আমার ঘরে যে তার একটুখানি জায়গা আছে, সেই কথাটি আমি অনেক আদর করে তাকে বুঝিয়ে দিলুম। কিন্তু আমার ঘর তো শুধু আমারই ঘর নয়, কাজেই আমার কাজটি সহজ হলো না। 2-4 দিন আমার কাছে থাকতেই তার গায়ে লাল লাল কি উঠল। হয়তো সে ঘামাচি, নয়তো আর কিছু হবে। তোমরা বললে বসন্ত, কেননা ও যে বিন্দু। তোমাদের পাড়ার এক আনাড়ি ডাক্তার এসে বললে আর 2-1 দিন না গেলে ঠিক বলা যায় না। কিন্তু সেই 2-1 দিনের সবুজ সইবে কে? বিন্দু তো তার ব্যামন লজ্জাতেই মরবার জো হলো। আমি বললুম, বসন্ত হয়তো হোক, আমি আমাদের সেই আতুর ঘরে ওকে নিয়ে থাকবো, আর কাউকে কিছু করতে হবে না। এই নিয়ে আমার উপরে তোমরা যখন সকলে মার মূর্তি ধরেছ, এমনকি বিন্দুর দিদিও যখন অত্যন্ত বিরক্তির ভান করে পোড়া কপালি মেয়েটাকে হাসপাতালে পাঠাবার প্রস্তাব করছেন, এমন সময় ওর গায়ে সমস্ত লাল দাগ একদম মিলিয়ে গেল। তোমরা দেখি তাতে আরও ব্যস্ত হয়ে উঠলে। বললে নিশ্চয়ই বসন্ত বসে গিয়েছে, কেননা ও যে বিন্দু। অনাদরে মানুষ হবার একটা মস্ত গুণ, শরীরটাকে তাতে একেবারে অজর অমর করে তোলে। ব্যামো হতেই চায় না। মরার সদর রাস্তাগুলো একেবারেই বন্ধ। রোগ তাই ওকে ঠাট্টা করে গেল, কিছুই হলো না। কিন্তু এটা বেশ বোঝা গেল, পৃথিবীর সবচেয়ে অকিঞ্চিতকর মানুষকে আশ্রয় দেওয়াই সবচেয়ে কঠিন। আশ্রয়ের দরকার তার যত বেশি, আশ্রয়ের বাধাও তেমনি বিষম। আমার সম্বন্ধে বিন্দুর ভয় যখন ভাঙল, তখন সে আমাকে এমনি ভালোবাসতে শুরু করলে যে আমাকে ভয় ধরিয়ে দিলে। ভালোবাসার এরকম মূর্তি সংসারে তো কোনো দিন দেখিনি। বইয়েতে পড়েছি বটে, সেও মেয়ে পুরুষের মধ্যে। আমার যে রূপ ছিল, সে কথা আমার মনে করবার কোনো কারণ বহুকাল ঘটেনি। এতদিন পরে সেই রূপটা নিয়ে পড়ল এই কুশ্রী মেয়েটি। আমার মুখ দেখে তার চোখের আশ আর মিটত না। বলতো, দিদি, তোমার এই মুখখানি আমি ছাড়া আর কেউ দেখতে পায়নি। যেদিন আমি নিজের চুল নিজে বাঁধতুম, সেদিন তার ভারী অভিমান। আমার চুলের বোঝা 2 হাত দিয়ে নাড়তে নাড়তে তার ভারী ভালো লাগতো। কোথাও নিমন্ত্রণে যাওয়া ছাড়া আমার সাজগোজের তো দরকার ছিল না, কিন্তু বিন্দু আমাকে অস্থির করে রোজই কিছু না কিছু সাজ করাতো। মেয়েটা আমাকে নিয়ে একেবারে পাগল হয়ে উঠল। তোমাদের অন্দরমহলে কোথাও জমি 1 ছটাক নেই। উত্তর দিকের পাঁচিলের গায়ে নর্দমার ধারে কোনো গতিকে একটা গাব গাছ জন্মেছে। যেদিন দেখতুম সেই গাবের গাছের নতুন পাতাগুলি রাঙা টকটকে হয়ে উঠেছে,
সেই দিন জানতুম ধরাতলে বসন্ত এসেছে বটে। আমার ঘরকন্নার মধ্যে ওই অনাদৃত মেয়েটার চিত্ত যেদিন আগাগোড়া এমন রঙিন হয়ে উঠল, সেদিন আমি বুঝলুম হৃদয়ের জগতেও একটা বসন্তের হাওয়া আছে। সে কোন স্বর্গ থেকে আসে, গলির মোড় থেকে আসে না। বিন্দুর ভালোবাসার দুঃসহ বেগে আমাকে অস্থির করে তুলেছিল। একবার তার উপর রাগ হতো, সে কথা স্বীকার করি, কিন্তু তারে ভালোবাসার ভিতর দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম, যা আমি জীবনে আর কোনো দিন দেখিনি। সে আমার মুক্ত স্বরূপ। এদিকে বিন্দুর মতো মেয়েকে আমি যে এতটা আদর যত্ন করছি, তোমাদের অত্যন্ত বাড়াবাড়ি বলে ঠেকলো। আবার আপনাদের এর জন্য খুঁতখুঁত খিটখিটের অন্ত ছিল না। এক অসাধারণ যেদিন আমার ঘর থেকে বাজুবন্ধ চুরি গেল, যার নাম সেদিন সেই চুরিতে বিন্দুর যে কোনো রকমের হাত ছিল এ কথার আভাস দিতে তোমাদের লজ্জা হলো না। একবারই চিৎকার করে উঠে যখন স্বদেশী হাঙ্গামায় লোকের বাড়ি তল্লাশি হতে লাগলো, তখন তোমরা অনায়াসে সন্দেহ করে বসলে যে বিন্দু পুলিশের পোষা মেয়ে। এক অদ্ভুত ধরনের তার আর কোনো প্রমাণ ছিল না, কেবল এই প্রমাণ যে স্বপ্নটা একেবারে ছেত্রে গেল। তোমাদের বাড়ির দাসীরা ওর কোনো রকম কাজ করতে আপত্তি করত। তাদের কাউকে ওর কাজ করবার ফরমাশ করলে ও মেয়েও একেবারে সংকটে যেন আড়ষ্ট হয়ে উঠত। চোখ বুজে থাকলেন। এই সকল কারণেই ওর জন্য আমার খরচ বেড়ে গেল। সময় থেকে ক্রমে বিরক্তি আমি আসার বিশেষ পর করে একজন আলাদা দাসী রাখলাম, সেটা তোমাদের ভালো লাগেনি। এই এক নতুন উপসর্গ বিন্দুকে আমি যেসব কাপড় পরতে দিতুম তা দেখে তুমি এত রাগ করেছিলে যে আমার হাত খরচের টাকা বন্ধ করে দিলে। থাকার কথা নয়। তারপর দিন থেকে আমি 5 শিকে দামের জোড়া মোটা কোড়া কলের ধুতি পরতে আরম্ভ করে দিলুম। আর মতির মা যখন আমার এঁটো ভাতের থালা নিয়ে যেতে এলো, বাক্যহীন তাকে বারণ করে দিল। তার মধ্যেও কি করে যে আমি নিজে উঠোনের কলতলায় গিয়ে এঁটো ভাত বাছুরকে খাইয়ে বাসন মেজেছি। একদিন হঠাৎ সেই দৃশ্যটি দেখে কখনো ডাকছেন ভাই, খুব খুশি হওনি। কখনো ভাইজিকে নাম ধরে ধরে। এদিকে তোমাদের রাগও যেমন বেড়ে উঠেছে, বিন্দুর বয়সও তেমনি বেড়ে চলেছে। দিন নেই রাত নেই, সেই স্বাভাবিক ব্যাপারে তোমরা অস্বাভাবিক রকম বিব্রত হয়ে উঠেছিলে। বিরক্তি এলেও বিরক্ত হতে পারছেন না। একটা কথা মনে করে আমি আশ্চর্য হই, রোগা ভোগা তোমরা জোর করে সেই কোন যুগ থেকে রয়েছেন কেন বিন্দুকে তোমাদের বাড়ি থেকে বিদায় করে দাওনি? আমি বেশ বুঝি। চোখ গিয়েছে, কান গিয়েছে, মনে মনে ভয় পাও। যায়। বিধাতা যে আমাকে বুদ্ধি দিয়েছিলেন, ভিতরে ভিতরে তার খাতির না করে তোমরা বাঁচো না। অবশেষে বিন্দুকে নিজের শক্তিতে বিদায় করতে না পেরে তোমরা প্রজাপতি দেবতার শরণাপন্ন হলে। শরীর জুড়ে নীল দড়ি। বিন্দুর বর ঠিক হলো, দন্তহীন দুই বড়জা বললেন বড় বড় দুটো বাঁচলুম, মা কালী আমাদের বংশের মুখ রক্ষা করলেন। বর কেমনটা জানি না, তোমাদের কাছে শুনলো সকল বিষয় ভালো। এমন মানুষকে দেখে বিন্দু আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বললে দিদি নিজে থেকে এগিয়ে আসছেন আমার আবার বিয়ে করা কেন? চাদর অয়েল আমি তাকে অনেক বুঝিয়ে বললুম, বিন্দু অফিস থেকে সারা দিনের জন্য ঠিক করে দাও, শুনেছি তোর বর ভালো। বিন্দু বললে বর যদি ভালো হয় আমার কি আছে যে আমাকে তার পছন্দ হবে? বর পক্ষেরা বিন্দুকে তো দেখতে আসবার ভোগ করতে হবে না। শুনলাম ভাইপুরা নাকি এসে টাকা দিয়ে গেছে চিকিৎসার। কিন্তু দিন রাত্রে বিন্দুর কান্না আর থামতে চায় না। হায় কপাল, শেষ কটা দিন তোরা একটু কাছে নিয়ে গিয়ে রাখতে বিন্দুর জন্য আমি সংসারে অনেক লড়াই করেছি। এই পিসির হাতেই না মানুষ হয়েছে কি সব। এ কথা বলবার সাহস আমার হলো না। শোনেননি ডাক্তার কি বলবো? এই অবস্থায় মারা যাই বাঁচতে পারে, আবার 7 মাস উটকো বোঝা বইতে কোন ভাইপো কাঁদ বাড়াবে সাথ করে। একবার যখন ঝেড়ে ফেলতে পেরেছে কি দশা হবে সে কথা না ভাবাই ভালো। নিজেরই গা ছমছম করে ওঠে, প্রাণ কেঁপে ওঠে। অনুরূপা বিন্দু বললে দিদি চারুলতার ফোকলা গাল 5 দিন আছে, এর মধ্যে আমার মরণ হবে নাকি? হিম হয়ে যায় পরিবেশ। আমি তাকে খুব ধমকে দিলুম, কিন্তু অন্তর্যামী জানেন যদি কোনো সহজভাবে বিন্দুর মৃত্যু হতে পারতো জেগে গেছেন তাহলে আমি আরাম বোধ করতাম। প্রতিমা বিবাহের আগের দিন বিন্দু তার দিদিকে গিয়ে বললে, দিদি আমি তোমাদের গোয়াল ঘরে পড়ে থাকবো, আমাকে যা বলবে তাই করব, তোমার পায়ে পড়ি, আমাকে এমন করে ফেলে দিও না। কিছু কাল থেকে লুকিয়ে লুকিয়ে দিদি চোখ দিয়ে জল পড়ছিল, সেদিনও পড়লো।
কিন্তু শুধু সেখান হৃদয় থেকে তো পর নয়, পর মশারির শাস্ত্রও বেড়া আছে। টপকে হাওয়ার আসতেই চায় তিনি না, হলো বললেন, করে জানিস তো বিন্দি, অন্যমনস্কভাবে জানালার গতি দিকে হচ্ছে তাকালেন। স্ত্রীলোকের গতি, ঠিক মুক্তি বাঁদিকে সব। দক্ষিণের জানালা। কপালে যদি দুঃখ মাথার থাকে কাছে তো কেউ পুবের। খণ্ডাতে পারবে না। ভাদ্র শেষের আসল রাত কথা হচ্ছে সময়কে ধরে কোনো দিকে দাঁড়িয়ে কোনো আছে যেন রাস্তাই নেই। একটা গুমোট চারদিকে। বিন্দুকে বিবাহ করতেই সুপ্রীতি হবে, হাত বাড়িয়ে তারপরে বালিশের যা পাশে হয় তা রাখা হোক। ছোট্ট টর্চটাকে জ্বালালেন। আমি চেয়েছিলাম গলার বিবাহটা দিক যাতে শুকিয়ে আমাদের বাড়িতেই খড়খড় হয়, করছে। কিন্তু তোমরা বলে জল বসলে খাওয়া দরকার। বরের বাড়িতেই হওয়া চাই। বড় বেশি অম্বল সেটা তাদের হচ্ছে কৌলিক আজকাল। প্রথা। কিন্তু শুধু আমি অম্বলের বুঝলুম জ্বালাতেই বিন্দুর কি গলা বিবাহের জন্য শুকিয়েছে যদি এত? তোমাদের খরচ করতে হয়, নাকি ইন্দুমতির তবে চিৎকারে? সেটা তোমাদের গৃহদেবতার না ওই কিছুতেই অদ্ভুত সইবে না। স্বপ্নটার জন্য? কাজেই চুপ করে অদ্ভুত যেতে হলো। স্বপ্নই বটে। স্বপ্নের কিন্তু বাড়িটাকে একটা তখন কথা তোমরা কিছুতেই কেউ চিনতে জানো না। পারছিলেন না তিনি। দিদিকে ওটা জানাবার কি ইচ্ছে ছোটকুর ছিল, বাড়ি? কিন্তু না জানাইনি। বাবলুর? কেননা পাকা তাহলে সোনা তিনি রং ভয়ই কুটিরের মরে মতো। যেতেন। আমার সামনে কিছু ঘন কিছু গয়না সবুজ দিয়ে ঘাসের উঠোন। আমি লুকিয়ে সবুজ বিন্দুকে না সাজিয়ে নীল? দিয়েছিলাম। নীলই তো। বোধ করি অজস্র দিদির চোখে ঘাস সেটা ফুল পড়ে ফুটে আছে থাকবে, সেখানে। কিন্তু সেটা তিনি দেখেও পাঁচিলের ধার দেখেননি। ঘেঁষে গাঁদা, গোলাপ, দোহাই চাঁপা আরো ধর্মের, নানা সেজন্য রকম চেনা তোমরা অচেনা তাকে ফুলের ক্ষমা গাছ। করো। যাবার একদিকে আগে যেন বিন্দু আমাকে কালাচিতের জড়িয়ে ধরে জঙ্গল ও বললে, রাঙা বরণ দিদি, ছড়া ছড়া ছেয়ে আমাকে আছে। তোমরা তাহলে মরণ। নিতান্তই ত্যাগ ছোট্ট করলে? বাবলুর বাড়িতে আমি বললুম, কালাচিতে না আসবে বিন্দি, কোত্থেকে? কিংবা তোর তেলাপিঠো? যেমন দশাই হোক না কেন, ওসব লতা ফুল আমি তো তোকে আরো শেষ আগেকার পর্যন্ত ত্যাগ সময়ের, করব না। সেই বেড়া বেগুনি বাঁধার 3 কালে। দিন হয়ে গেল তোমাদের ঠাম্মা, তালুকের ঠাম্মা, ও প্রজা ঠাম্মা। খাবার জন্য তোমাকে যে কোত্থেকে ভেড়া ডাকলো দিয়েছিল, নাকি? কালাচিতের তাকে জঙ্গল তোমার থেকে? জঠরাগ্নি থেকে না বাঁচিয়ে গাঁদা গোলাপের আমি বাগান আমাদের থেকে? একতলায় কয়লা রাখবার নাকি ঘরের এক সেই পাশে সোনারং বাস বন্ধ করতে কুটির থেকে? দিয়েছিলুম। এলো পাথারে সকালে খিদে উঠেই আমি বলছিলেন নিজে তাকে সুপ্রীতি। দানা খাইয়ে আসতুম। খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যাচ্ছিলেন। তোমার চাকরদের প্রতি নাতি 2-1 দিন লুকোচুরি নির্ভর খেলছে করে তার দেখেছি, সঙ্গে। তাকে খাওয়ানোর আয় চেয়ে বুম্বা, তাকে কোথায় খাওয়ার তুই? প্রতি তাদের এই বেশি তো ঝোঁক। আমি এখানে। এক মাথা রেশম সেদিন চুল, সকালে ফোলা গাল, সেই ঘরে ঢুকে উজ্জ্বল দেখি চোখ শিশু দৌড়ে এলো, বিন্দু এক ঝাঁপিয়ে কোণে পড়ে জড়সড় মুখ হয়ে গুজেছে বসে কোমরে। আছে। ও ঠাম্মা আমাকে চলো, দেখেই আমি আমার তোমাকে পা নিয়ে যেতে জড়িয়ে ধরে এসেছি। লুটিয়ে পড়ে শিশু নিঃশব্দে মুখ কাঁদতে দেখতে লাগলো। দেখতে বড় হয়ে যাচ্ছে, আরো বিন্দুর বড় স্বামী হলো, আরো পাগল। বড়। সত্যি পরিপূর্ণ বলছিস যুবক বিন্দি? চকিতে। এত সুপ্রীতির বড় গা মিথ্যা শিরশির কথা করে তোমার উঠল। কাছে বলতে পারি দিদি? বুম্বার তিনি সঙ্গে পাগল। কার খুব মিল? কার? শ্বশুরের এই বিবাহে মত ছিল না, না বাবলুর বাবার। কিন্তু তিনি আমার শাশুড়িকে জমের মতো ভয় বাবলুর বাবা করেন। বলল, কি খুশি তিনি তো, বিবাহের তোমার পূর্বেই বাড়ি কাশী কেমন চলে তৈরি হয়ে গেছেন। গেল। শাশুড়ি সুপ্রীতি জেদ হাত করে বাড়িয়ে তার ছুটে গেলেন ছেলের বিয়ে মানুষটাকে। দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমি সেই বাবলুর রাস বাবা করা বাবলু হয়ে কয়লার গেছে। উপর বসে পড়লুম। মেয়ে বম্বে তোমার মানুষকে সহ্য মেয়ে হবে মানুষ না মা। দয়া করে না, এবার বরং বলে তুমি ও তো দিন মেয়ে কয়েক মানুষ ছোটকুর বই তো কাছে নয়, থেকে এসো। ছেলে হোক না পাগল। আমি সে থাকলে তো ওদের পুরুষ বড় বটে। অসুবিধা হয় রে। কত বিন্দুর বড় স্বামীকে অফিসার, হঠাৎ পাগল রাত বলে দিন বোঝা পার্টি যায় না, টাটি হচ্ছে। কিন্তু এক একদিন সে তাই তো এমন পাঠিয়ে উন্মাদ দিলে হয়ে তোর ওঠে কাছে। যে তাকে ঘরে তালা বন্ধ সুপ্রীতি এক করে রাখতে ঝটকায় হয়। মশারি তুলে বাইরে বেরিয়ে এলেন। বিবাহের রাত্রে বাবলুর সে সঙ্গে ভালো কথা ছিল, হচ্ছিল কিন্তু যখন, রাত জাগা প্রভৃতি তখনই কি উৎপাতে চিৎকার দ্বিতীয় করেছিলেন দিন থেকে তার ইন্দুমতি? মাথা নাকি একেবারে তারপরে? খারাপ হয়ে উঠল। তিনি যখন নীল বিন্দু আলোয় নীল দুপুরবেলা রং পিতলের ঘাস থালায় ভাত মারিয়ে খেতে ছুটছিলেন বসেছিল, নাতির হাত হঠাৎ ধরে, তার স্বামী থালা শুদ্ধ ভাত টেনে জানলার পাশে এসে সুপ্রীতি উঠোনে মুঠো ফেলে করলেন দিল। ডান হাতটাকে। বুম্বার স্পর্শ হঠাৎ যেন কেন এখনো তার মনে লেগে হয়েছে রয়েছে। বিন্দু স্বয়ং রাসমণি। কতদিন ভেড়াটা ছেলেটাকে নিশ্চয়ই সোনার দেখেননি। থালা চুরি করে জানলার রানীকে গ্রিলে তার কপাল নিজের ঠেকালেন। থালায় ভাত খেতে দিয়েছে। এই ঘরের তার বাইরে রাগ। ভেতরে সমান বিন্দু তো অন্ধকার। ভয়ে মরে গেল। তৃতীয় রাত্রে তবে শাশুড়ি সব তাকে যখন অন্ধকারেই স্বামীর বোধহয় ঘরে এক শুতে ধরনের বললে, আলো থাকে। বিন্দুর প্রাণ শুকিয়ে নাকি গেল। সয়ে গেলে অন্ধকার শাশুড়ি অভ্যাস তার হয়ে যায়। প্রচন্ড, রাগলে জ্ঞান থাকে না, সেও শেষ পাগল। রাতে চাঁদ কিন্তু পুরো ডুবে নয় গেছে বলেই বোধহয়। আরো ভয়ানক। তাই কি অন্ধকার এত গাঢ়। বিন্দুকে ঘরে আকাশ ঢুকতে হলো। ছায়া ছায়া। স্বামী সে রাত্রে আলতো। ঠান্ডা ছিল, কিন্তু আবার ভয় একটা বিন্দুর বাতাস শরীর উঠলো, যেন কাঠ ঠান্ডা। হয়ে গেল। নরম স্বামী পৃথিবী যখন এতক্ষণে ঘুমিয়েছে, শীতল হতে অনেক শুরু রাত্রে করেছে। সে অনেক কৌশলে পালিয়ে চলে এসেছে। বম্বের সমুদ্রের থেকে ঘৃণায় কি রাগে একটা আমার বাতাস সকল আসছে। শরীর জ্বলতে লাগলো। বাবলু বুম্বাকে আমি বললুম, ছুঁয়ে। আসার এমন সময় ফাঁকি নিশ্চয়ই দিয়ে ঢুকেছিল বিয়েই নয় বার্নপুরের অফিসার্স বিন্দু, কোয়ার্টারে। তুই যেমন ছিলি ছোটকুর তেমনি এতটুকু আমার কাছে মেয়েটার থাক। মাথায়ও হাত দেখি বুলিয়ে তোকে কে এসেছে নিয়ে নিশ্চয়ই। যেতে পারে। সুপ্রীতির তোমরা চোখ বললে বন্ধ হয়ে এলো। বিন্দু মিথ্যে কথা বলছে। আরব আমি সাগরের বললুম, বাতাস ও নোনতা কখনো বাষ্প মিথ্যে জমিয়ে বলেনি। দিচ্ছে বুকে। তোমরা বললে কেমন করে জানলে? স্যাঁতস্যাঁতে করে দিল আমি বললুম, মনটাকে। হে আমি ঠাকুর, নিশ্চয়ই জানি। ইন্দ্রপুরী যেন একদম তোমরা আর্তনাদ ভয় না দেখালে করে এই বিন্দু সময়। শ্বশুর বাড়ির লোকে এখন পুলিশ ব্রাহ্ম কেস করলে মুহূর্ত। মুশকিলে পড়তে হবে। মাথাটা আমি একটু বললুম, তুলুন ফাঁকি দেখি, দিয়ে ধুয়ে পাগল দিই। বরের সঙ্গে ওর ইন্দুদি, বিয়ে ও দিয়েছে। ইন্দুদি। এ কথা কি ইন্দুমতি আদালত উত্তর শুনবে না? করলেন শরীর গোল করে তোমরা বললে ঘুমোচ্ছে তবে কি বাবুরে। এই নয়ে আদালত করতে হবে অনুরূপা নাকি? টুল এনে বসে কেন পড়লেন আমাদের তার দায় মাথার কিসের? পাশে। আমি বললুম, বাথরুম আমি থেকে আধা নিজের বালতি গয়না জল বেচে বয়ে এনেই
হাঁপাচ্ছে। যা করতে পারি করব। তোমরা বড় বললে অল্পে হাত ধরে উকিল যায় বাড়ি আজকাল। ছুটবে নাকি? এই মুহূর্তে এই কথার ইন্দ্রমতিকে জবাব তুলে নেই। মাথা ধোয়ানো কপালে অনুর করাঘাত হাতের করতে কর্ম পারি, নয়। তার বেশি আর কি না করব। ধোয়ালেই বা চলে কি করে।
ওদিকে বিন্দু শ্বশুর বাড়ি থেকে ওর ভাসুর এসে বাইরে ভীষণ গোল বাঁধিয়েছে। সে বলছে সে থানায় খবর দেবে। তলা থেকে ট্রাঙ্ক বার করে আমার যে কি জোর আছে জানি না, কিন্তু কষায় না অনুরূপা, কিন্তু কষায় হাত থেকে যে গরু প্রাণ ভয়ে পালিয়ে এসে আমার আশ্রয় নিয়েছে, লেকচার দিতে বসবেন এক তাকে পুলিশের তাড়ায় আবার সেই কষাইয়ের হাতে ফিরিয়ে দিতেই হবে। কেন যে হাসপাতাল কথা কোনো মতেই আমার মন মানতে পারলো না। ধরে এই চিৎকার। আমি স্পর্ধা করে বললুম, অনুরূপা মুখ তাদের থানায় খবর। লম্বা টানা ঘরে 5 এই বলে মনে করলো বিন্দুকে এই বেলা আমার শোবার ঘরে এনে তাকে নিয়ে ঘরে তালা বন্ধ করে বসে কাঠের আলমারি, খোঁজ করে দেখি বিন্দু নেই। তোমাদের সঙ্গে আমার বাদ প্রতিবাদ যখন চলছিল, তখন বিন্দু আপনি বাইরে গিয়ে তার ভাসুরের কাছে ধরা দিয়েছে। বুঝেছে বাড়িতে যদি সে থাকে তবে আমাকে সে ভীষণ বিপদে ফেলবে। কেউ বা সাজিয়ে রেখেছেন মাঝখানে পালিয়ে এসে বিন্দু আপন বাঁধানো আরো বাড়ালে। কারুর গুরুদেব আলমারির মাথায় তর্ক, এই যে কাল্পনিক দেওয়াল, তার ছেলে তো ওকে খেয়ে ফেলছিল না, বন্ধু স্বামীর দৃষ্টান্ত সংসারে দুর্লভ নয়। মাথার পেছনে তাদের সঙ্গে তুলনা করলে তার ছেলে যে সোনার চাল। আমার বড় যা বললেন, ওর পোড়া কপাল, তা নিয়ে দুঃখ করে কি করবো? তা পাগল হোক ছাগল হোক, স্বামী তো বটে। হারিয়ে যাওয়া কুষ্ঠরোগীকে কোলে করে তার স্ত্রী বেশ্যার বাড়িতে নিজে পৌঁছে দিয়েছে। সতী সাধবী সেই দৃষ্টান্ত তোমাদের মনে জাগ দিল। জগতের মধ্যে অধমতম কাপুরুষতার এই গল্পটা প্রচার করে আসতে তোমাদের পুরুষের মনে আজ পর্যন্ত একটুও সংকোচ বোধ হয়নি। সেই জন্যই মানব জন্ম নিয়েও বিন্দুর ব্যবহারে তোমরা রাগ করতে পেরেছ, তোমাদের মাথা হেট হয়নি। বিন্দুর জন্য আমার বুক ফেটে গেল, কিন্তু তোমাদের জন্য আমার লজ্জার সীমা ছিল না। আমি নিশ্চয় জানতুম মরে গেলেও বিন্দু আমাদের ঘরে আর আসবে না, কিন্তু আমি যে তাকে বিয়ের আগের দিন আশা দিয়েছিলুম যে তাকে শেষ পর্যন্ত ত্যাগ করব না। আমার ছোট ভাই শরৎ কলকাতার কলেজে পড়ছিল। তোমরা জানোই তো, যত রকমের ভলান্টিয়ারি করা, প্লেগের পাড়ার ইঁদুর মারা, এতেই তার এত উৎসাহ যে উপরি উপরি দুবার সে এফএ পরীক্ষায় ফেল করেও কিছুমাত্র দমে যায়নি। তাকে আমি ডেকে বললুম, বিন্দুর খবর যাতে আমি পাই, তোকে সেই বন্দোবস্ত করে দিতে হবে শরৎ। বিন্দু আমাকে চিঠি লিখতে সাহস করবে না, লিখলেও আমি পাবো না। শরতের সঙ্গে আলোচনা করছি, এমন সময় তুমি ঘরে এসে বললে, আবার কি হাঙ্গামা বাঁধিয়েছ? আমি বললুম, সেই যা সব গোড়ায় বাঁধিয়েছিলুম, তোমাদের ঘরে এসেছিলুম, কিন্তু সে তো তোমাদেরই কীর্তি। তুমি জিজ্ঞাসা করলে, বিন্দুকে আবার এনে কোথায় লুকিয়ে রেখেছ? আমি বললুম, বিন্দু যদি আসতো তাহলে নিশ্চয়ই এনে লুকিয়ে রাখতুম, কিন্তু সে আসবে না, তোমাদের ভয় নেই। শরৎকে আমার কাছে দেখে তোমার সন্দেহ আরও বেড়ে উঠল। তোমাদের ভয় ছিল ওর পরে পুলিশের দৃষ্টি আছে, কোন দিনও কোন রাজনৈতিক মামলায় পড়বে, তখন তোমাদের শুদ্ধ জড়িয়ে ফেলবে। তোমার কাছে শুনলুম বিন্দু আবার পালিয়েছে, তাই তোমাদের বাড়িতে তার ভাসুর খোঁজ করতে এসেছে। শুনে আমার বুকের মধ্যে শেল বিঁধিল। হতভাগিনী, সে কি অসহ্য কষ্ট তা বুঝলুম, অথচ কিছুই করবার রাস্তা নেই। শরৎ খবর নিতে ছুটল। সন্ধ্যার সময় ফিরে এসে আমাকে বলল, বিন্দু তার খুড়তুতো ভাইদের বাড়ি গিয়েছিল, কিন্তু তারা তুমুল রাগ করে তখনই আবার তাকে শ্বশুরবাড়ি পৌঁছে দিয়ে গেছে। এর জন্য তাদের খেসারত এবং গাড়ি ভাড়া দণ্ড যা ঘটেছে, তার ঝাঁজ এখনও তাদের মন থেকে মরেনি। তোমাদের খুড়িমা শ্রীক্ষেত্রে তীর্থ করতে যাবেন বলে আমাদের বাড়িতে এসে উঠেছেন। আমি তোমাদের বললুম, আমিও যাব। আমার হঠাৎ এমন ধর্মে মন হয়েছে দেখে তোমরা এত খুশি হয়ে উঠলে যে কিছুমাত্র আপত্তি করলে না। এ কথাও মনে ছিল যে এখন যদি কলকাতায় থাকি তবে আবার কোন দিন বিন্দুকে নিয়ে ফ্যাসাদ বাঁধিয়ে বসবো। আমাকে নিয়ে বিষম ল্যাঠা। বুধবারে আমার যাবার দিন, রবিবারে সমস্ত ঠিক হলো। আমি শরৎকে ডেকে বললুম, যেমন করে হোক বিন্দুকে বুধবারে পুরী যাবার গাড়িতে তোকে তুলে দিতে হবে। শরতের মুখ প্রফুল্ল হয়ে উঠল। সে বললে, ভয় নেই দিদি, আমি তাকে গাড়িতে তুলে দিয়ে পুরী পর্যন্ত চলে যাব। সেদিন সন্ধ্যার সময় শরৎ আবার এলো।
তার মুখ দেখেই আমার বুক দমে গেল। আমি বললুম, কি শরৎ, সুবিধে হলো না বুঝি? সে বললে, না। আমি বললুম, রাজি করাতে পারলি নে? সে বললে, আর দরকারও নেই। কাল রাত্রিরে সে কাপড়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে মরেছে। বাড়ির যে ভাইপোটার সঙ্গে ভাব করে নিয়েছিল তার কাছে খবর পেলুম তোমার নামে সে একটা চিঠি রেখে গিয়েছিল, কিন্তু সে চিঠি ওরা নষ্ট করেছে। যাক, শান্তি হলো। দেশ শুদ্ধ লোক চটে উঠলো, বলতে লাগলো, মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে। তোমরা বললে এ সমস্ত নাটক করা। তা হবে, কিন্তু নাটকের তামাশাটা কেবল বাঙালি মেয়েদের শাড়ির ওপর দিয়েই হয় কেন? আর বাঙালি বীরপুরুষদের কোচার ওপর দিয়ে হয় না কেন? সেটাও তো ভেবে দেখা উচিত। বিন্দিটার এমনি পোড়া কপাল বটে, যতদিন বেঁচে ছিল রূপে গুণে কোনো যশ পায়নি। মরবার বেলাও যে একটু ভেবে চিনতে এমন একটা নতুন ধরনের মরবে যাতে দেশের পুরুষরা খুশি হয়ে হাততালি দেবে, তাও তার ঘটে এলো না। মরেও লোকদের চটিয়ে দিলে। দিদি ঘরের মধ্যে লুকিয়ে কাঁদলেন, কিন্তু সে কান্নার মধ্যে একটা সান্ত্বনা ছিল। যাই হোক না কেন, তবু রক্ষা পেয়েছে। মরেছে বই তো না, বেঁচে থাকলে কী না হতে পারত। আমি তীর্থে এসেছি, বিন্দুর আর আসবার দরকার হলো না, কিন্তু আমার দরকার ছিল। দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না। তোমাদের ঘরে খাওয়া পড়া অসচ্ছল নয়। তোমার দাদার চরিত্র যেমন হোক, তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি। অতএব তোমাদের নামে আমি কোনো নালিশ উত্থাপন করতে চাই নে। আমার এ চিঠি সেজন্য নয়। কিন্তু আমি আর তোমাদের সেই 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না। আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই। তারপরে এও দেখেছি, ও মেয়ে বটে, তবু ভগবান ওকে ত্যাগ করেননি। ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন, সে জোরের অন্ত আছে। ও আপনার হতভাগ্য মানব জন্মের চেয়ে বড়। তোমরাই যে আপন ইচ্ছামতো আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে। তোমাদের পা এত লম্বা নয়। মৃত্যু তোমাদের চেয়ে বড়। সে মৃত্যুর মধ্যে সে মহান। সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয়, কেবল খুড়তুতো ভাইয়ের বোন নয়, কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয়, সেখানে সে অনন্ত। সে মৃত্যুর বাঁশি এই বালিকার ভাঙা হৃদয়ের ভিতর দিয়ে আমার জীবনের যমুনা পাড়ে যেদিন বাজল, সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান বেঁধল। বিধাতাকে জিজ্ঞাসা করলুম, জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ, তাই সবচেয়ে কঠিন কেন? এই গলির মধ্যকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের প্রতি সামান্য বুদবুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন? তোমার এমন ভুবনে আমার এমন জীবন নিয়ে কেন ওই তুচ্ছ ইটকাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মরতেই হবে? কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা, কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম, বাধা অভ্যেস, বাধা বলি। কিন্তু শেষ পর্যন্ত সেই দীনতা নাকপাশ বন্ধনেরই হবে জিত। আর হার হলো তোমার নিজের সৃষ্টি ওই আনন্দলোকের। কিন্তু মৃত্যুর বাঁশি বাজতে লাগলো। কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল? কোথায় রে তোমাদের ঘোড়ো আইন দিয়ে গড়া কাটার বেড়া? কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে? ওই তো মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে। ওরে মেজ বউ, ভয় নেই তোর। তোর মেজ বউয়ের খোলস ছিন্ন হতে এক নিমেষও লাগে না। তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ।
তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে সেই আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল। সেই মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগা গোড়া ছিন্ন করে দিয়ে গেল। আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই। আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে, সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন, এইবার মরেছে মেজবউ। তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি, ভয় নেই। অমন পুরনো ঠাট্টা তোমাদের সঙ্গে আমি করব না। মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল, তার শিকলও তো কম ভারী ছিল না, তাকে তো বাজবার জন্য মরতে হয়নি। মীরাবাই তার গানে বলেছিল, ছাড়ুক বাপ ছাড়ুক মা, ছাড়ুক রে যেখানে যে আছে। মীরা কিন্তু লেগেই রইল, প্রভু তাতে তার যা হবার তা হোক। এই লেগে থাকাই তো বেঁচে থাকা। আমিও বাঁচব, আমিও বাঁচলুম। তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন মৃণাল।